ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। আজকের ক্লাস ওয়ান লাইনার পাঞ্চ অফ আওয়ার ক্যাসিউরিনা ট্রি। কবিতাটি রয়েছে 12-এর থার্ড সেমিস্টারে। কবিতার যে কবি, সেই কবির নাম কি? তরু দত্ত। এই তরু দত্তের জন্ম হয়েছিল 1856 সালে এবং মৃত্যু ঘটেছিল 1877 সালে। এই তরু দত্তর অরিজিনাল নেম কি, আসল নাম কি? তরুলতা দত্ত, যিনি হলেন আমাদের ভারতীয় একজন কবি, ইন্ডিয়ান পোয়েট। তরু দত্ত হ্যাড 2 সিবলিংস। তরু দত্তের 2 ভাই ছিল। একজনের নাম ছিল অবজু, আরেকজনের নাম ছিল অরু। এই দুজনেই মারা গিয়েছিল টিবি রোগে আক্রান্ত হয়ে। বোথ ডায়েড উইথ টিবি। টিবি অর্থাৎ আমরা জানি টিউবারকিউলোসিস। এই আওয়ার ক্যাসিউরিনা ট্রি কবিতাটা নেওয়া হয়েছে কোথা থেকে? টেকেন ফ্রম অ্যানসিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তান, পাবলিশড ইন Ancient Ballads and Legends of Hindustan in 1881 It is an ode অর্থাৎ শোক গাথা। Also it is an autobiographical poem. অন্যদিক থেকে দেখা গেলে এই কবিতাটি হলো একটা আত্মজীবনীমূলক কবিতা, যেখানে নিজের কথা বলা হয়। এই কবিতার মোট লাইন সংখ্যা কত? 55টি লাইন আছে এবং স্ট্যাঞ্জা সংখ্যা যদি বলা হয় 55, অর্থাৎ 5 স্ট্যাঞ্জাস, 55 লাইনস অ্যান্ড 5 স্ট্যাঞ্জাস আর দেয়ার। থিম, এই কবিতার মূল বিষয়বস্তু কি? নস্টালজিয়া, লাভ ফর নেচার, মেমোরি, ইমোর্টালিটি থ্রু পোয়েট্রি অ্যান্ড ডিপ ইমোশনাল অ্যাটাচমেন্ট টু দ্য পাস্ট। কীরকম? নস্টালজিয়া রয়েছে, আকুতি বা স্বদেশে ফেরার যে কামনা বাসনা, এগুলো। লাভ ফর নেচার, প্রকৃতির জন্য ভালোবাসা। মেমোরি অর্থাৎ স্মৃতি। ইমোর্টালিটি অর্থাৎ অমরত্ব। কিসের মধ্য দিয়ে অমরত্ব লাভ করা? না, থ্রু পোয়েট্রি, কবিতার মধ্য দিয়ে অমরত্ব লাভ করা। অর্থাৎ আমরা জানি যে শিল্পী মরে যায়, কিন্তু তার সৃষ্টি যে শিল্প, সেটা কখনোই মৃত হয় না, যুগের পর যুগ বেঁচে থাকে। অ্যান্ড ডিপ ইমোশনাল অ্যাটাচমেন্ট, গভীর একটা ইমোশনাল আবেগগত অ্যাটাচমেন্ট টু দ্য পাস্ট, অতীতের সঙ্গে সংযুক্ত এই অ্যাটাচমেন্ট। টাইটেল কি? না, আওয়ার ক্যাসিউরিনা ট্রি নামটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি কবির গভীর আবেগগত সংযোগকে প্রতিফলিত করে। আওয়ার শব্দটা আমরা জানি, আওয়ার একটা আওয়ার একটা প্রোনাউন। এই আওয়ার শব্দটা ব্যক্তিগত ও সমষ্টিগত বন্ধনের ইঙ্গিত দেয়। এই কবিতার মধ্যে যে টাইটেল রয়েছে আওয়ার ক্যাসিউরিনা ট্রি, এই আওয়ার শব্দটা ব্যক্তিগত ও সমষ্টিগত বন্ধনের ইঙ্গিত দেয়, যা বোঝায় যে কবির প্রিয়জনদের সঙ্গে ভাগ করা স্মৃতির প্রতীক। এই যে আওয়ার শব্দটার যে সমষ্টিগত বা ব্যক্তিগত বন্ধনের ইঙ্গিত, এটা কি বোঝায়? না, কবি তার নিজের প্রিয়জনদের সঙ্গে যে স্মৃতি ভাগ করে নিয়েছিলেন, সেই স্মৃতির প্রতীক। ক্যাসিউরিনা ট্রি, এই যে ক্যাসিউরিনা ট্রি টাইটেলে আমরা যেটা দেখতে পাচ্ছি, ক্যাসিউরিনা ট্রি, এটা কি? না, একটা গাছ, যে গাছটা শক্তি, স্থায়িত্ব ও নস্টালজিয়ার প্রতীক, যা কবির অতীতের সঙ্গে জীবন্ত সংযোগ স্থাপন করে। এই কবির অতীতে যে কাটানো সময়, সেই সময়ের সঙ্গে বর্তমান যে পরিস্থিতি, তার একটা জীবন্ত সংযোগ স্থাপন করে। এটি বিশেষ করে তার প্রয়াত ভাই বোনদের প্রতীক হয়ে ওঠে। এই কবিতাটা তার প্রয়াত ভাই বোনদের প্রতীক হয়ে ওঠে এবং তাদের স্মৃতিকে চিরন্তন রাখে এই কবিতার মধ্যে। এই শিরোনামের মাধ্যমে তরু দত্ত গাছটিকে, অর্থাৎ যে ক্যাসিউরিনা ট্রি বলছি, সেই গাছটিকে ও তার প্রিয় স্মৃতিগুলিকে অমর করে তোলেন, যা ভালোবাসা, স্মরণ ও ধারাবাহিকতা
ধারাবাহিকতার প্রতীক হয়ে দাঁড়ায় এই কবিতা অর্থাৎ আওয়ার ক্যাসুরিনা ট্রি। যদি একাধারে বলা হয় কি না, কবি তরু দত্তের যে স্মৃতি, সেই স্মৃতিগুলোকে অমর করে তুলছে এবং ভালোবাসা, স্মরণ ও ধারাবাহিকতার প্রতীক হয়ে দাঁড়াচ্ছে এই আলোচ্য কবিতাটি, যার নাম হলো আওয়ার ক্যাসুরিনা ট্রি। লাইন বাই লাইন যদি পাঁচগুলো দেখে নিই, পুরো কবিতার মধ্য থেকে যদি পাঞ্চিং লাইনগুলো দেখি, মূল যে জায়গাগুলো বিশেষ গুরুত্বপূর্ণ সেটা যদি দেখা যায় তো দেখে নিই কীরকম না, দ্য ক্যাসুরিনা ট্রি লুকস লাইক এ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড ইট। এই ক্যাসুরিনা ট্রি লুকস লাইক এ হিউজ পাইথন, কীরকম দেখতে লাগছে আমরা শুরুতে দেখেছি কি একটা বড় রকমের পাইথন বা ময়াল সাপ যেন এটাকে উইন্ডিং রাউন্ড করেছে উইথ ক্রিপার্স, উইন্ডিং রাউন্ড ইট উইথ ক্রিপার্স। ক্রিপার্স অর্থাৎ লতাপাত, এই লতাটা যেন বিশাল আকারের ময়াল সাপের মতো তাকে পেঁচিয়ে ধরে আছে, জড়িয়ে ধরে আছে। এটা আমরা দেখতে পাই শুরুতে এই ছবিটা। 2 নম্বর কি না, ইটস ট্রাঙ্ক ইজ রাগেড। এর যে ট্রাঙ্ক অর্থাৎ গুড়িটা, এটা কীরকম রাগেড, রাফ, ক্ষতবিক্ষত মানে দাগযুক্ত। অ্যান্ড ইট হ্যাড স্কার্স অর নচেস, এর পুরো শরীরের মধ্যে বা পুরো ছালের মধ্যে যেন স্কার্স সৃষ্টি করেছে, দাগ সৃষ্টি করেছে। নম্বর 3, দ্য ট্রাঙ্ক উইয়ার্স দ্য ক্রিপার্স অ্যাজ স্কার্ফ গ্যালান্টলি। এই যে ট্রাঙ্কটা গাছের অর্থাৎ ক্যাসুরিনা ট্রি গাছটার যে ট্রাঙ্কটা অর্থাৎ গুড়িটা, এটা যেন পরে রয়েছে কি, পরিধান করে রয়েছে দ্য ক্রিপার্স, এই লতা পাতাগুলোকে কেমনভাবে না, অ্যাজ স্কার্ফ গ্যালান্টলি, ওই সাহসিকতার সঙ্গে যেমন মাফলার পরে থাকা হয়, স্কার্ফ অর্থাৎ মাফলার, সেই তেমন যেন তার শরীরের মধ্যে জড়িয়ে রয়েছে। নাম্বার 4, ক্রিমজন কালার্ড ফ্লাওয়ার্স আর হাং ফ্রম দ্য বাউজ। এই ক্রিমজন কালার্ড অর্থাৎ গাঢ় লাল রঙের যে ফুলগুলো, এগুলো ঝুলে আছে সেই শাখা পোশাকা থেকে। নাম্বার 5, অ্যাট নাইট, রাত্রিবেলায়, দ্য গার্ডেন ইজ ওভারফ্লোড। এই বাগান যেন ওভারফ্লো হয়ে যায়, উপচে পড়ে কি দিয়ে, উইথ সংস, গান দিয়ে। নাম্বার 6, দ্য পোয়েট ওপেন্ড হার ক্যাসমেন্ট। এই কবিতার ক্যাসমেন্ট অর্থাৎ বড় রকমের জানালাটা খুলে দিচ্ছেন অ্যাট ডন, ভোরবেলায়। অ্যান্ড গট ডিলাইটেড অ্যাট দ্য ক্যাসুরিনা ট্রি। এই ক্যাসুরিনা ট্রিটাকে দেখে পরে মনের মধ্যে আনন্দ সৃষ্টি হচ্ছে তার। নাম্বার 7, মোস্টলি ইন উইন্টার, বিশেষ করে ওই শীতকালটাতে, এ গ্রে বেবুন, একটা ধূসর রঙের বেবুন অর্থাৎ হনুমান বা বাঁদর, সিটস অন ইটস ব্রাঞ্চেস, তার ডালের ওপর বসে থাকে কেমনভাবে, লাইক এ স্ট্যাচু, মূর্তির মতো। মোস্টলি ইন উইন্টার এ গ্রে বেবুন সিটস অন ইটস ব্রাঞ্চেস লাইক এ স্ট্যাচু। নাম্বার 8, দ্য বেবুনস পুনি অফ স্প্রিংস। পুনি মানে পুচকে, এই বেবুনের যে পুচকে বাচ্চাগুলো লিভ অ্যাবাউট অ্যান্ড প্লে, লাফালাফি করে, খেলাধুলো করে, কোথায়, অন দ্য লোয়ার ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, গাছের ওই নিচু হয়ে যাওয়া ডালগুলোর ওপর। কোকিলস, নাম্বার 9, কোকিলস ওয়েলকাম দ্য ডে। এই কোকিলগুলো দিনকে ওয়েলকাম জানাচ্ছে, স্বাগত জানাচ্ছে, অ্যাট দ্য স্লিপি কাউজ ওয়াকিং অন দ্য প্যাস্টর্স। গোচারণ ভূমি অর্থাৎ তৃণভূমিতে ওই তন্দ্রাচ্ছন্ন ঘুমন্ত যে গরুগুলো যেন ওয়াকিং, হেঁটে বেড়াচ্ছে, ঘোরাঘুরি করছে। নাম্বার 10, দ্য শ্যাডো অফ দ্য হিউজ ট্রি। এই বৃহৎ আকারের গাছটার যে ছায়া, কাস্টেড অন দ্য ব্রড ট্যাঙ্ক, ওই বড় পুকুরটার মধ্যে যেন পড়ছে, ওই বড় গাছটার ছায়া ওই বড় পুকুরটার মধ্যে পড়ছে। নাম্বার 11, অন দ্য ওয়াটার, আর জলের ওপর, লিলিজ অর্থাৎ যাকে আমরা শাপলা ফুল বলি, সেই লিলিজ লাইক স্নো এনমেস্ট, বরফ পুঞ্জীভূত শাপলা ফুল মানে সাদা তুষারের মতো আর সিন, তাদেরকে দেখা যাচ্ছে সেই পুকুরের জলের ওপর। দ্য পোয়েট কুড হিয়ার, নাম্বার 12, দ্য পোয়েট কুড হিয়ার দ্য ড্রিগ লাইক মারমার লাইক সি ব্রেকিং অন এ সিঙ্গল বিচ। যেন পাথুরে বেলাভূমিতে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার শব্দ কবি শুনতে পাচ্ছেন। নাম্বার 13, দ্য পোয়েট কুড হিয়ার দ্য ওয়েল, কবি সেই আর্তনাদ শুনতে পাচ্ছেন, বাই মেনি শেল্টার্ড বে, ওই সুরক্ষিত উপসাগরের মধ্যে। 14, দ্য ওয়েভস জেন্টলি কিসড দ্য ক্লাসিক শোর অফ ফ্রান্স অর ইটালি।
এই ঢেউগুলো, সমুদ্রের যে ঢেউগুলো এটা যেন কোমলভাবে কিস্ট করছে অর্থাৎ চুম্বন করছে ওই ক্লাসিক সি অফ ফ্রান্স অর ইটালি, ফ্রান্স অথবা ইতালির যে ক্লাসিক শোরগুলো রয়েছে। ক্লাসিক শোর বলতে আমাদের যদি কবিতার লাইনে দেখা হয় ক্লাসিক শোর লেখা ছিল কি যে অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিস দ্য ক্লাসিক সোর্স, ওই কিংবদন্তি তট, সমুদ্র তট, সেই তটকে যেন চুম্বন করে যাচ্ছে। নাম্বার 15, দ্য ওয়াটার রেথ স্লাম্বার্ড ইন হিজ কেভ। এই ওয়াটার রেথ বলতে সমুদ্রের যে ঢেউয়ের জলটা এটা যেন কি রয়েছে না স্লাম্বার্ড, ঘুমের মধ্যে রয়েছে, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছে। নাম্বার 16, she played under the tree with her companions in her native clime। নেটিভ ক্লাইম অর্থাৎ জন্মভূমি, তার জন্মভূমি, তার মাতৃভূমিতে এই কবি যেন খেলাধুলো করেছিলেন তার সঙ্গীদের সঙ্গে এই গাছের তলায়। she played under the tree with her companions in her native clime। Number 17, the poet would dedicate a poem অন ইটস হিউম্যান। কবি বলছেন যে এই কবিতা এই যে গাছ অর্থাৎ ক্যাসুডেনা ট্রি, এই ক্যাসুডেনা ট্রির সম্মানের জন্য তিনি একটা কবিতা তাকে উৎসর্গ করতে চান। নাম্বার 18, ইট উইল বি ডেথলেস ইন বর্ডালে, অর্থাৎ বলছেন কি যে ইট উইল বি ডেথলেস, এটা মৃত্যুহীনভাবে বেঁচে থাকবে। কোথায়? ওই বর্ডেল উপত্যকার মধ্যে, বরফের যে বর্ডেল উপত্যকা সেইখানের মধ্যে। Number 19, the poem will defend the tree from oblivion's curse। এই কবিতা যে আওয়ার ক্যাসুডেনা ট্রি কবিতা তরু দত্ত লিখেছেন, এই কবিতা কি করবে না এই গাছটিকে তার বিস্মৃতির অভিশাপ থেকে যেন প্রতিরক্ষা করবে, মানে মানুষ কখনোই ভুলবে না, কবিতা পড়লে এই গাছটির কথা মনে থাকবে। আর সর্বোপরি বলা যায় কি এই যে কবিতাটা আওয়ার ক্যাসুডেনা ট্রি বাই তরু দত্ত, এটা কি না আন্ডারলাইন্স দ্য ইম্পর্টেন্স অফ মেমোরিজ ইন হিউম্যান লাইফ অ্যান্ড চাইল্ডহুড। মানুষের যে জীবন, মানুষের যে শৈশব, সেই শৈশবের একটা গুরুত্বকে আন্ডারলাইন করে, তুলে ধরে এই পুরো কবিতাটার মধ্যে। থ্যাংক ইউ।